নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সংঘাতের ছবি উঠে আসছে। গত 5ই আগস্ট কিন্তু রীতিমতন একটা বৈঠক হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী যে বৈঠকে উপস্থিত ছিলেন, এনডিএ জোট প্রার্থীরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে রীতিমতন কিন্তু আরএসএস এর পক্ষ থেকে একদম আমরা যেটা দেখতে পেয়েছি, মোদী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি কিন্তু রীতিমতন আমরা দেখতে পেলাম সরাসরি কোথাও গিয়ে মিটিং থেকে বেরিয়ে গেলেন এবং তিনি সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীকে ইগনোর করলেন। এবং সেই ছবিটা যখন ধরা পড়লো, অন্যদিকে আমরা দেখলাম কিন্তু এই একই সময়ে যখন নরেন্দ্র মোদী এনডিএ শরিক দলদের নিয়ে বৈঠক করছেন, নাগপুরের আরেকটা খবরের এই মুহূর্তে কিন্তু উঠে আসছে যে নাগপুরেও একটা মিটিং হয়েছে। এবার সেই মিটিং এই বিষয়ে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আজকে কিন্তু যে খবর উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে যে নাগপুরেও এই মুহূর্তে 5ই আগস্ট একটা মিটিং হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্বদের মধ্যে এই মিটিংটা হয়েছে। কি নিয়ে এই মিটিং হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অন্যদিকে অমিত শাহ তিনি 5ই আগস্টে কিন্তু সংসদের অভ্যন্তরে রীতিমতন অজিত ডোভালকে ডাকলেন এবং অজিত ডোভাল এই মুহূর্তে তাকে কেন সংসদের অভ্যন্তরে ডাকা হলো, কিসের এই গুপ্ত মিটিং অমিত শাহের সঙ্গে হলো। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমাদের মনে রাখতে হচ্ছে যে 7ই আগস্ট কিন্তু একদম রাহুল গান্ধী একটি বৈঠক ডেকেছেন, আইএনডিএ জোটের সমস্ত দলগুলোকে তার বাড়িতে ডেকেছেন। সেইখানেই কিন্তু একটা রীতিমতন সমস্তটা মিলিয়ে কিন্তু সমস্ত দল প্ল্যান করছে এবং এই মুহূর্তে সামনেই কিন্তু রয়েছে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে রাষ্ট্রপতির যেহেতু তত্ত্বাবধানে হবে বিষয়টা, সেহেতু রাষ্ট্রপতির বাড়ি থেকেও কিন্তু অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এসেছেন এই রোববার দিন। সমস্তটাই বলবো এই মুহূর্তে কতটা গুরুতর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেই সমস্ত খবরের ডিটেলসে যাব। কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা জানেন যে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে 21শে জুলাই যখন জগদীপ ধনখড় একদম সরাসরি ইস্তফা পত্র দিয়ে দিলেন, তখন থেকেই কিন্তু আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে এবং আরএসএস কিন্তু কোনোভাবেই জগদীপ ধনখড়কে যেভাবে সরে যেতে হলো তার পর থেকে সেটাকে মেনে নিতে পারেনি। তার কারণ আরএসএস কিন্তু ছিলেন জগদীপ ধনখড়। তিনি 2003 সালের পরবর্তী সময় যখন ভারতীয় জনতা পার্টিতে আসেন, তখন থেকে কিন্তু আরএসএস এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ভালো সম্পর্ক ছিল জগদীপ ধনখড় এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে কিন্তু করা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তার পরবর্তীতে একদম এসকেলেট করে তাকে করা হয়েছিল ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। এবং সেই পদে থাকার পর তাকে কেন হঠাৎ করে সরে যেতে হলো 2 বছর তার টার্ম বাকি থাকতে, সেটাই কিন্তু একদম প্রশ্ন করেছিল কোথাও গিয়ে আরএসএস পক্ষ থেকে বিজেপিকে, এবং সেখানে বিজেপি কোনো উত্তর কিন্তু এই মুহূর্তে দিতে পারেনি, সদুত্তর যাকে বলে, এবং তাদের ইচ্ছে মতন কিন্তু সরে যেতে হয়েছে একদম জগদীপ ধনখড়কে। সেই ছবিটাই স্পষ্ট হয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে নতুন যে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে কিন্তু আরএসএস চাইছে তাদের ঘনিষ্ঠ কোনো মানুষকে একদম উপরাষ্ট্রপতির পদে একদম অন্তত মনোনয়ন যাতে দেওয়া যেতে পারে, এবং সেটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি চাইছে না। মোদী শাহ কিন্তু এই মুহূর্তে চাইছেন যে গুজরাট লবির কাছাকাছি কোনো মানুষ উপরাষ্ট্রপতি হোক, তার কারণ রাজ্যসভাটা তাকে সামলাতে হবে, রাজ্যসভাটা কন্ট্রোল তাকেই করতে হবে। তার কারণ উপরাষ্ট্রপতি কিন্তু তার পদের দৌলতেই, তার পদের উচ্চতা অনুযায়ী তিনি কিন্তু একদম সরাসরি রাজ্যসভা সভাপতি হিসেবে নিযুক্ত হন এবং তিনি কিন্তু রাজ্যসভাটাকে পরিচালনা করেন। সুতরাং সেই জায়গা থেকে রাজ্যসভা পরিচালনা করতে পারবে এমন কেউ কিন্তু আরএসএস এর কাছাকাছি একজন মানুষ হবেন, তেমন কাউকে কিন্তু আরএসএস চাইছে। কিন্তু সেটা নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে বিজেপির জেপি নাড্ডা থেকে শুরু করে একদম গুজরাট লবি, মোদী শাহ প্রত্যেকেই কিন্তু চাইছেন যে নরেন্দ্র মোদী সরকারের খুব কাছাকাছির কেউ থাক, নরেন্দ্র মোদীকে যিনি রীতিমতন গুরু হিসেবে মানেন তেমন কেউ থাক। অবশ্যই জগদীপ ধনখড় তিনিও বারংবার নরেন্দ্র মোদীকে গান্ধীজির থেকে এগিয়ে রাখলেও তিনি কিন্তু আরএসএস এর অত্যন্ত কাছের ছিলেন, সেটাও কিন্তু একটা বিষয় ছিল। উপরাষ্ট্রপতি পদে যে খবর উঠে আসছে যে শুধুমাত্র যে আইএনডিএ জোট এবং এনডিএ জোট দুটোই একমাত্র প্রার্থী দাঁড় করানো হবে, তাদের মধ্যে ভোটাভুটি হবে এবং সেই প্রেক্ষাপটে একদম এনডিএ সরকার যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের প্রার্থী জিতে যাবে সেই রকম কিন্তু নাও হতে পারে, 3 জন প্রার্থী কিন্তু দাঁড়াতে পারে, সেটাও কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ একদম এনডিএ সরকারের তরফ থেকে 2 জন এবং আইএনডিএ জোটের তরফ থেকে 2 জন, এরকম খবরও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যদি সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং একের বেশি মানুষ যদি একদম মনোনয়ন পত্র জমা দেন, তাহলে কিন্তু এই সম্ভাবনা
সম্ভাবনাও থাকছে যে 3 জনের মধ্যে ভোটাভুটি হবে, এবং সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা সিক্রেট ভোটাভুটি হয়, কে কাকে ভোট দিচ্ছেন কেউ জানে না। সুতরাং এনডিএ সরকারের মধ্যে থেকে কেউ যদি হঠাৎ করে কোনোভাবে ভোটটা যেখানে দেওয়ার কথা সেখানে না দেন, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। সেই জন্যই কিন্তু এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে যে এনডিএ সমস্ত সাংসদদেরকে কিন্তু একটা আলাদা করে স্পেশাল মিটিং এ ডাকা হয়েছে। এই সামগ্রিক উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচনটা হবে সেটা কিভাবে হবে, কোথায় কাকে ভোট দিতে হবে, কি কোন জায়গায় ভোটটা দিলে তাদের ভোটটা সঠিক জায়গায় পড়বে, সেই সমস্ত কিছু কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এবং সেরকমই এই মুহূর্তে যখন এনডিএ জোটের মধ্যে খবর, তখন কিন্তু আইএনডিআই এর জোট তারাও একটা বৈঠক ডেকেছে তেমন খবর উঠে আসছে। এবং 7 তারিখ সেই বৈঠক রাহুল গান্ধীর বাড়িতে। তার মূল প্রেক্ষাপট যদিও বিহারের এসআইআর, কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতির পদে নির্বাচন সেটাও কিন্তু অবশ্যই একটা রীতিমতন আলোচনার মধ্যে থাকবে। তার কারণ আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি যে প্রত্যেকটা বিষয় একদম রাহুল গান্ধীকে, যেখানে সুপ্রিম কোর্ট 2022 সালে তার করা একটি মন্তব্য নিয়ে রীতিমতন বিধলো, সেখানে রাহুল গান্ধীর পাশেই দাঁড়াচ্ছেন আইএনডিআই জোটের বিভিন্ন যারা শরিক দল রয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য সবাই আজকে বৈঠক করেছেন। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্ট একদম পার্লামেন্টের মধ্যে। সেইখানে একদম বিহারের এসআইআরটা অত্যন্ত ভাইটাল একটা ইস্যু, এবং সেটা নিয়ে সবাই একসাথে যে দাঁড়াবেন সেটা তো আমরা জানি। কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতির পদেও যাতে বেশ খানিকটা নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে তারা রীতিমতন চাপ সৃষ্টি করতে পারে মোদী সরকারের উপর, এবং নিজেদের অস্তিত্বটা জানান দিতে পারে, সেই চেষ্টাও কিন্তু তারা করবে। এবং আপনাদের মনে থাকবে যে একদম নরেন্দ্র মোদী 3.0 সরকার তৈরি হওয়ার পর গত দুটো টার্মের মতন করে কিন্তু আর এবারে স্পিকার নির্বাচিত হননি, একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওম বিড়লা কিন্তু নির্বাচিত হননি। আইএনডিআই এর জোট জানতো যে তাদের 249 জন সাংসদ রয়েছে, তারা তাদের প্রার্থী একদম স্পিকার হিসেবে দাঁড় করালে কাউকে তিনি হেরে যাবেন, কিন্তু তবুও কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেননি ওম বিড়লাকে। একটা ভোট হয়েছিল, এবং ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনের ভোট হয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটে যে তারা তাদের প্রার্থী দেবে, এটা তো অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার মধ্যেই এই মুহূর্তে কিন্তু উঠে আসছে যে কোন দল থেকে প্রার্থী দেওয়া হবে, সেটা কি কংগ্রেস নাকি সমাজবাদী পার্টি নাকি অন্য কোনো দল, সমস্তটাই আপনাদের কাছে রাখবো। কিন্তু এই মুহূর্তে এনডিএ সরকার বেশ খানিকটা চাপে পড়েছে, তার কারণ মোহন ভাগবত তিনি চাইছেন তার কাছের লোককে দেওয়া হোক একদম উপরাষ্ট্রপতির পদে নির্বাচনে মনোনয়নপত্র তিনি জমা দিক, এবং মোদী এবং শাহ কিন্তু চাইছেন যে তাদের খুব পছন্দের কোনো ব্যক্তিকে দেওয়া হোক, সেটা যদি শরিক দলকে টিকিয়ে রাখার জন্য বিহারের থেকে কাউকে দেওয়া হয় তাতেও কিন্তু তারা রাজি আছেন। তার কারণ বিহারের ভোটটাই এই মুহূর্তে মোদী এবং শাহের একদম কিন্তু পাখির চোখ। সুতরাং সমস্তটাই আমরা দেখবো। তবে এই মুহূর্তে শুধুমাত্র বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন সেটা নিয়ে আরএসএস বিজেপির মধ্যে দ্বন্দ্ব ছাড়াও এই মুহূর্তে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি একদম সাংবিধানিক পদ, সেখানেও কে থাকবেন সেখানেও কিন্তু আরএসএস বিজেপির মধ্যে একটা দ্বন্দ্বের খবর উঠে আসছে, এবং দফায় দফায় বৈঠক হচ্ছে। ঠিক যেমন ভাবে মোদী সরকার বৈঠক করছেন, ঠিক তেমন ভাবে কিন্তু নাগপুরেও বৈঠক হচ্ছে। কেউ কিন্তু জমি ছেড়ে দিতে রাজি নয়। এবং অন্যদিকে আইএনডিআই এর জোট যেখানে জানে তাদের 249 জন সাংসদ রয়েছে একদম লোকসভায় এবং 104 জন সাংসদ রয়েছে রাজ্যসভায়, সেইখানেও কিন্তু তারা দফায় দফায় বৈঠক করছে, তারাও তাদের প্রার্থী দেবে। বিনা যুদ্ধে নাহি দিবসু চাগ্র মেদিনী, সেই রকমই কিন্তু সবার অ্যাটিটিউড। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ, আরএসএস এবং বিজেপির দুজনের ভোট কাটাকাটির মাধ্যমে আইএনডিআই এর জোটের একদম যে মনোনীত প্রার্থী তিনি আবার জিতে যাবে না তো উপরাষ্ট্রপতি হিসাবে। ভোটাভুটি যদি হয় এবং সামগ্রিক ঘটনাটা যদি এরকম দাঁড়ায় যে 3 জন প্রার্থী দাঁড়ালেন, আইএনডিআই এর জোট থেকে 1 জন এবং এনডিএ সরকার থেকে 2 জন, তাহলে তাদের দুজনের মাঝখানে একদম ভোটাভুটি কাটাকাটির মাধ্যমে একদম ইন্ডিয়া জোটের যে একদম উপরাষ্ট্রপতি পদে যিনি দাঁড়াবেন তিনি জিতে যাবেন না তো? সেই সামগ্রিকটাই আমরা দেখবো, সময় উত্তর দেবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।